প্রথম প্রতিষ্ঠা করেছিলেন 1951 সালে শ্রদ্ধেয় ফণীভূষণ বিশ্বাস মহোদয়ের হাত দিয়ে। এইটি একটি রাধা গোবিন্দ মন্দির ছিল। এই রাধা গোবিন্দ মন্দিরকে সৎসঙ্গে রূপান্তরণ করেন তিনি হচ্ছেন ফণীভূষণ বিশ্বাস। আমার সামনে উপস্থিত আছেন ফণীভূষণ বিশ্বাসের মেজর ছেলে শ্রদ্ধেয় যাজক পাঞ্জাদারি মৃণালকান্তি বিশ্বাস মহোদয়। আমি শ্রদ্ধেয় দাদার কাছে জানতে চাই, এই মন্দিরটি 1951 সনে যে দান করেছিলেন আপনার বাবার মাধ্যমে, সেই যিনি দাতা ব্যক্তি ছিলেন ওনার নামটি একটু বলবেন, ওনার পরিচয়। শুনুন, 51 পীঠের সতীমাইয়ের 51 পীঠের 51 স্থানে 51 শতক জায়গার উপর 51 শতক জায়গার উপর এই পাহাড়টার উপরে, এটা 51 শতক জায়গা। এটা আমি আশ্রমের, এটা আমি উত্তর সাইড থেকে আমি এই জায়গাটা তুলছি। এদিকে আসেন। আমি জানি 1955 ইংরেজিতে আমার বাবা 1955 ইংরেজিতে আমার বাবা ঠাকুরকে যখন দেখতে গেলেন, বাবার মুখে শুনেছি, ঠাকুরকে যখন দেখতে গেলেন, ঠাকুর দূর থেকে ঠাকুর বলছে, কিরে ওলকো তুই এনেছিস নাকি? হ্যাঁ, বাবা হতবাক হয়ে গেলেন যে আমি একটা প্যাকেট রেখেছি এখানে, ঠাকুর কী করে বললেন ওলকোর, যা তো বর্মাকে দিয়ে আস, এরকম। আর তখন রেল লাইনের পরে স্টেশন থেকে মানুষ ভয়ে দিনের বেলায় আসতো না, এত পাহাড় এত জঙ্গল ছিল এখানে। এদিকে আসেন। এখানে অনেক আম গাছ ছিল। আমি ছোটোকালে, আমি যখন স্বাধীনতার আগে যখন আমি এখানে এসেছি, পাকনা আম আমার মাথায় পড়ে মাথা ভেঙে গেছিলো। আমাকে আসার সময় কিন্তু একজন কৃষ্ণ মন্দিরের আমাদের দেবেন্দ্র পণ্ডিত, উনি বলছিল, উনি অ্যাস্ট্রোলজার এবং উনি বলে দিতে পারেন কখন কি হয়। উনি আমাকে বলছিলেন, এইকে কোথায় নিয়ে যাচ্ছিস, ওর বিপদ হবে, রক্তপাত হবে। কিন্তু এখানে একটা আম পরে রক্তপাত হলো। এখানে গরু গাড়ি চলতো, তখন গরু গাড়ি চলতো। তুফান হলে আমার বাবা সারা রাত এখানে আসে, ভোরবেলায় এসে সারাদিন কেটে এই গরু গাড়ি করে জিনিসপত্র সব নিয়ে যেত। এগুলো এখানে এখানে রক্ষণাবেক্ষণ ছিল না। আচ্ছা, যাওক। এখানে পরবর্তীতে পরবর্তীতে 1900 স্বাধীনতা যুদ্ধের পরে এই সৎসঙ্গাশ্রমে কেউ আপনার করার নাই। আমি কিন্তু তখন মহেন্দ্রলাল ভট্টাচার্য ছিলেন, উনি করতেন। তখন আমাদের একজন দুলাল পণ্ডিত, আমার পুরোহিত, উনি খুব ছিলেন, উনি এসে এখানে পুজো দিতেন। তাকে মাসে মাসে আমরা 300 টাকা দেওয়া হতো, মণ্ডপণ্ডিতরা 300 টাকা দিতাম ওনাকে। আমরা এগুলা কালেকশন করে চালগুলা, মুষ্টি চাল, প্রত্যেকের ঘরে ঘরে মুষ্টি চাল দিয়ে ননশস্যকিরও এরকম মুষ্টি চাল দিয়ে চালগুলো কালেকশন করে 10 কেজি চাল দিয়ে দিতাম। আর কিছু কালেকশন হতো 100-300 টাকা আমরা ঋত্বিককে দিয়ে দিতাম। এভাবে চলতে লাগলো। তারপরে আমার ছোটো ভাই, আমার দিদির এখানে একটা পাতকুয়া করছে, দেখা যায় পাতকুয়া। তারপরে এগুলা আপনার এই পাতকুয়া করে যাচ্ছে, যাক আস্তে আস্তে সংস্কার হচ্ছে, চলছে। আমি এখানে আপনার 85-তে বিদেশ থেকে এসে এখানে উৎসব করেছি 85-তে। তারপরে আপনার ঠাকুরের এত ভাই সন্তানেরা আসলো, পুত্ররা আসলো এখানে। উনি এসে দেখলো যে এটা তো সাধনাস্থল, এখানে তো সাধন ভোজনের জায়গা। আর এখন আমার ঋত্বিক দ্বারা দেবতা, ওনারাও কিন্তু জানে না ভালো করে ইতিহাস, যে নতুন মন্দির হচ্ছে। মন্দির কি দুইটা হয় নাকি? আমার মূল কেন্দ্র এটাই হচ্ছে আমার সীতাকুণ্ড সৎসঙ্গের মন্দির। ওটা তো হচ্ছে একটা গৃহ নির্মাণ, ওটাকে মন্দির বলবে কেন? আজকে চট্টগ্রাম এবং আজকে আমাদের সাংগঠনিক দুর্বলতার কারণে, বিভিন্ন রেশারেশির কারণে, দলাদলির কারণে, পদপদবীর লোভের জন্য আজকে ঠাকুরের একটা বানিয়েছে, স্ত্রীতে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন। আমার স্বয়ং ঠাকুর পরিবারে আমরা অনেক চেষ্টা করেছি, একক চেষ্টা দিতে হয় না। এখানে ঠাকুর পরিবারও দেখি যে আপনার ফাউন্ডেশন পাবনা, দেখি যে তার নাই। চট্টগ্রামের লোকেরা উৎসব করে বড় বড়, কিন্তু সীতাকুণ্ড এটা নিয়ে নাই। এটা কিন্তু ঠাকুরের বলা আছে, প্রফুল্লতার হাতের প্রমাণ আছে, কিন্তু আমরা সৎসঙ্গী হয়ে এটাকে কোনো গুরুত্ব দিই না। তো যার ফলে আজকে উল্টাপাল্টা এগুলো শুনতেও চায় না। উনি আমাকে নিয়ে এসেছেন। এখন আমিও আমার একটা বাহাদুরি যাওয়ার জন্য হইতে পারে, বা আমার নাম গায়ের জন্য, কিন্তু আমি এগুলো বলাও ওপেন ঠিক না। আমি ঠাকুরের এই যে দাদাদের কথা বলছি, রতভাই সন্তানের কথা বলছি, অনেকে এটা সুন্দরভাবে নেবে না, ওনাদের বিরুদ্ধে বলা হচ্ছে, তা না। অত বলার একটা ডেলিভারি। আজকে দেখেন উনি বললো কিছুক্ষণ আগে যে এখানে আরেকটা মন্দির হচ্ছে।
এখান থেকে ঠাকুরের বিগ্রহটা নিয়ে ওখানে পূজা করতেছে, ঠাকুরের ফটোটা নিয়ে ওখানে একটা প্রার্থনালয় বানাইছেন। এটা কি হয়? এগুলো কি মন গড়া চলে? যেমন ইচ্ছা তেমন করলে, হ্যাঁ, দয়াল বড় ভয়াল, হ্যাঁ, যেমন ইচ্ছা তেমন করলে পরিস্থিতি ছাড়বে না, এটা ঠাকুর বানিয়েই আছে। তো এগুলো আমরা মানি না। আমরা ঠাকুরকে উপলক্ষ করে অনেক কথা বলি, কিন্তু আমরা পালন করি না। জয় গুরু। পরবর্তীতে আরও বিশেষ করে বলবো। জয়